নমস্কার বন্ধু, তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগত। চলো আমরা বেশি সময় নষ্ট করব না। আমরা আজকে অষ্টম শ্রেণীর যে ভূগোল বইটা আছে সেই ভূগোলের পৃথিবীর অন্দরমহল নামক যে চ্যাপ্টারটা, সেই অধ্যায়টা থেকে মানে সেটা পড়ছে তোমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে এক ঝলকে সমস্ত গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা এক এক করে দেখব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো। এখানে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি নিয়ে এসেছি সেগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কোয়েশ্চেন পাবে। ইভেন যারা অষ্টম শ্রেণীর বাদে আদার্স যদি যারা আছো, যারা হয়তো আপার প্রাইমারি দিবে বা প্রাইমারি দিবে, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী কী আছে। দেখো, প্রথমে দেওয়া আছে কি পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। ঠিক আছে, অর্থাৎ বলছে কি, যেটা বলছে পৃথিবীর যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা দেওয়া আছে 6370 কিমি। কোশ্চেন হতেই পারে যে পৃথিবীর ব্যাসার্ধ কত, বা হতে পারে যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্বটা কতটা আছে। কী বলবো আমরা? 6370 কিমি। এখন দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি। দক্ষিণ আফ্রিকায় কী রয়েছে? পৃথিবীর গভীরতম সোনার খনি। সেই সোনার খনিটা হচ্ছে 3 থেকে 4 কিমি, যার নাম কি দেওয়া আছে? রবিনসন দ্বীপ। কী দেওয়া আছে? রবিনসন দ্বীপ দেওয়া আছে। এই জায়গাটা তোমরা মার্ক করে রাখো। প্রতি 33 মিটার গভীরতায় আমরা যদি পৃথিবীর ভিতরের দিকে যাই, ধরো মাটি খুঁড়ে আমরা যদি ভিতরের দিকে যাই, তাহলে দেখবো আমরা যে প্রতি প্রতি যে 33 মিটার গভীরতা, সেই প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে আমাদের কি বাড়তে থাকে। আর আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে গড় তাপমাত্রা কত আছে? 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরপর তুমি হিসাব করে দেখো যে প্রতি 33 মিটার যদি 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে, তাহলে 3 থেকে 4 কিমি গভীরতায় রয়েছে দক্ষিণ আফ্রিকার কি সোনার খনি। সেই সোনার খনিতে কতটা তাপমাত্রা অনুভব করা যাবে। নেক্সট দেখো দিয়েছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কি রাশিয়ায় আছে। কোথায় আছে? রাশিয়ায়, যেটার নাম হচ্ছে কোলা উপদ্বীপের। গভীর কত আছে? 12 কিমি গভীর আছে। তারপর বলছে আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধ তরল উত্তপ্ত লাভা বের হয়। যে আগ্নেয়গিরির মুখ থেকে কি বের হয়? গলিত অর্ধ তরল উত্তপ্ত লাভা, যেটা আমরা কি বলি? জেলি আকারে যেটা বলি। ঠিক আছে, আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। তখন পৃথিবীটা ছিল কি একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। তখন পৃথিবীতে আমাদের যে বর্তমানে যে বায়ু উপাদানগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর সেই পরিমাণে পাওয়া যেত না, এবং পৃথিবীতে যে জলমণ্ডলটা এখন দেখা যাচ্ছে সেটাও কিন্তু সেই সময় ছিল না। নেক্সট দেখো কি আছে, ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। তো যদি বলে ম্যাগমা কাকে বলে, কী বলে? যে ভূগর্ভের পদার্থগুলো যখন কি আছে প্রচণ্ড তাপ ও চাপে কি আছে বাষ্পের সাথে মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকছে। আমরা ভূপৃষ্ঠে যত নিচের দিকে যাব তত আমরা কী দেখবো? যে বিভিন্ন পদার্থগুলো সেগুলো কিন্তু কঠিন অবস্থাতে নাই, সবাই কি আছে তরল অবস্থায় হয়ে গেছে। এটাকে আমরা ম্যাগমা আকারে বলছি। পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে আসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বেরিয়ে আসে, একে কি বলছে? উষ্ণ প্রস্রবণ বলে। সেই জলটাকে কী বলা আছে? উষ্ণ প্রস্রবণ। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে মানে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এটাকে তো বললে কি আমরা উষ্ণ প্রস্রবণ। তো তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল উষ্ণ প্রস্রবণ কোথায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা দিয়েছে কিন্তু ভূতাপ শক্তি দিয়েছে। কি ভূতাপ শক্তি? পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা কি ভূতাপ শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদের যে বৈদ্যুতিক যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করে। এর মধ্যে আছে দেখো আইসল্যান্ড। আইসল্যান্ড মানে তাদের দেশের 30% ভূতাপ শক্তি কোথা থেকে পায়? এই 30% বিদ্যুতের চাহিদা মেটায় ভূতাপ শক্তি থেকে। সব থেকে বেশি যদি বলে ভূতাপ শক্তি কারা উৎপাদন করে, না আমেরিকা আমাদের
পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভূতাপ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, সেই ভূতাপ শক্তিকে ওরা উৎপাদন করে বিভিন্ন বৈদ্যুতিক চাহিদা মেটাচ্ছে। নেক্সট দেখো পৃথিবীর ঘনত্ব। ভূপৃষ্ঠে গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব আছে 11 গ্রাম পার ঘনসেমি। কৃত্রিম উপগ্রহের বিচারে মানে যে উপগ্রহগুলো স্যাটেলাইটগুলো আমাদের আছে, সেই স্যাটেলাইটগুলোর দিক থেকে যদি আমরা ওদের নজর যদি দেখি, তাহলে পৃথিবীর গড় ঘনত্ব আছে কত? 5.5 গ্রাম পার ঘনসেমি। ঠিক আছে, আর আমাদের পৃথিবীর যে অভ্যন্তরে রয়েছে 3টা স্তর, সেই 3টা স্তরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হয়েছে ভূত্বক, তারপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। ভূত্বকটা কি? ভূত্বকটা যে একেবারে উপরের যে অংশটা, সেটাকে বলছে ভূত্বক। ভূত্বকের নিচে রয়েছে আমাদের গুরুমণ্ডল, আর সব থেকে নিচে যেটা অবস্থান করছে, যেটাকে কি বলছে, একেবারে নিচে কেন্দ্রের চারদিকে অবস্থান করে, সেটাকে কি বলা আছে? কেন্দ্রমণ্ডল। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে আছে 5 কিমি, আর মহাদেশের নিচে গড়ে কত আছে? 60 কিমি গভীরতা আছে। মহাসাগরের নিচে ভূত্বক আছে গড়ে 5 কিমি, আর মহাদেশের নিচে আছে 60 কিমি গভীরতার মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট দেখো ভূমিকম্প তরঙ্গ। আমরা জানি যে ভূমিকম্প তরঙ্গ পি তরঙ্গ, এস তরঙ্গ, এই দুটো তরঙ্গ। আরেকটা তো আছে এল তরঙ্গ দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে কি আছে? পি তরঙ্গ আর এস তরঙ্গ আছে। ঠিক আছে, পি তরঙ্গ কি? ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে পি তরঙ্গটা প্রবাহিত হতে পারে। কিন্তু এস তরঙ্গ যেটা আছে, এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তরল বা অর্ধতরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। আমাদের পৃথিবীর যে অন্দরমহলটা, যেটা যদি আমরা ঠিকভাবে দেখি, তাহলে আমাদের পেঁয়াজের যে খোসাগুলো, পেঁয়াজের যেমন কি প্রতিটা খোসা স্তর স্তর ভাবে আলাদা আলাদা হয়ে যায়, আমাদের ভূমণ্ডল যে আছে, পৃথিবীর অন্দরমহলটা, ঠিক পৃথিবীর অন্দরমহলটাও এরকম দেখতে। তারও কি আছে? মানে খোসার মতো সেটাও স্তর স্তরে ভাগ আছে। ঠিক আছে, সেরকমই দেখো স্তর, যেমন সীমা। সীমাটা কি বলছে? মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটিকে বলে সীমা। দেখো এই জায়গাটা মনে রাখার একটা খুব দারুণ একটা, দেখো এটার মধ্যেই আছে দেওয়া যে সীমা। সীমা SIM, সীমার SI মানে কি? সিলিকন, আর এম এম নিয়ে নিয়েছি ম্যাগনেসিয়াম। সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো কি? সীমা। এই স্তরটা কি তুলনায় অনেকটা ভারী হয়, সীমা স্তরটা তুলনায় ভারী হয়। ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা স্তর গঠন করেছে। তারপরে দিয়েছে শিয়াল। মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম, সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভূত্বকের অপর স্তরটি হলো শিয়াল। শিয়ালটা কি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। কোশ্চান দেই যে অ্যালুমিনিয়াম আর সিলিকন দিয়ে তৈরি স্তরটার নাম কি? কি বলবো? শিয়াল। এটা কি আছে? গ্রানাইট জাতীয় শিলা এই স্তর গঠন করেছে। আর সীমাটা কি করেছে? সীমাটা করেছে ব্যাসল্ট জাতীয় শিলা। ঠিক আছে, আর তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে শিয়াল কিন্তু সীমার তুলনায় হালকা। সীমাটা হচ্ছে ভারী, কিন্তু শিয়ালটা হালকা। নেক্সট দেখো, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেখানটাকে ভূতত্ত্ববিদরা কি বলেছে? বিযুক্তি রেখা বলেছে। কি বিযুক্তি রেখা কাকে বলছে? না, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যে যে অঞ্চলগুলোতে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগটা বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, সেই পরিবর্তনের যে স্থানগুলা, সেগুলোকে ভূবিদরা বলেছে বিযুক্তি রেখা। এই রেখা ঘনত্বের স্তরকে দুটি ভাগে আলাদা করেছে, শিয়াল আর সীমা স্তর। এদের মাঝে রয়েছে কি? কনরাড বিযুক্তি রেখা। অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ারটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ কি হচ্ছে? দুর্বল স্তর। অ্যাস্থেনোস্ফিয়ারের গ্রিক শব্দ কি বলছে? এর স্তর, এই শব্দটার অর্থ কি? দুর্বল স্তর। শিলামণ্ডলের নিচে, গুরুমণ্ডলের উপরে এই স্তর অবস্থান করে আছে। কোথায় আছে? শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের উপরে অবস্থান করেছে। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে আমাদের কি? ভিসিক বিযুক্তি রেখা বা ভিসিক বিযুক্তি রেখা বা যেটা বলছে। কোথায় অবস্থান করেছে? ভূত্বক আর গুরুমণ্ডলে। চলো দেখো আমরা এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো তোমরা ছবিটা তোমাদের বইয়ের মধ্যে আছে, সেই বইখান থেকে আমি ছবিটা তুলেছি। দেখো লেহমান বিযুক্তি রেখা
গুটেনবার্গ বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, মোহর ভিসিক বিযুক্তি রেখা আর কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা কথা আছে সব থেকে উপরে, প্রায় 0 থেকে 60 কিমি ওই জায়গাটাতে ভূত্বকে। ঠিক আছে, তারপর দেখো শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বকের পাশে আসছে শিলামণ্ডল, তারপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা কোথায় আছে দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। এটা কি বহিঃকেন্দ্রমণ্ডল আছে আমাদের 5100 কিমির মধ্যে, আর অন্তঃকেন্দ্রমণ্ডল আছে কোথায় 6370 কিমি। এই বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থান করে আছে আমাদের লেহম্যান বিযুক্তি রেখা। আছে তো, চলো দেখো। আর নিফেসিমা আর বহিঃকেন্দ্রমণ্ডল এই দুটোর মাঝখানে অবস্থান করে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। প্রোফেসিমা আর নিফোসিমা এই মাঝখানে আছে কি রেপিত্তি বিযুক্তি রেখা। আর স্থেনোস্ফিয়ার আর কনরাড বিযুক্তি রেখার মাঝে অবস্থান করে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা। চলো দেখো, এখানে ডেসক্রিপটিভ একটু দেওয়া আছে যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এটার মাঝে আছে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের ভিতর স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তরকে কি বলছে বহিঃকেন্দ্রমণ্ডল। আর এদের মাঝে কি রয়েছে লেহমান বিযুক্তি রেখা। দেখো এই এই জায়গাটা দেখো, এইটা আছে কি কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল জায়গাটা, এই পুরো এলাকাটা কেন্দ্রমণ্ডল। এখানে বহিঃকেন্দ্রমণ্ডল এইটা, আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটা, এই রেখাটার নামে হচ্ছে কি লেহম্যান বিযুক্তি রেখা। ঠিক আছে, তারপর যে অন্তঃকেন্দ্রমণ্ডল, এইটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এই এলাকাটা, এই এলাকাটা আছে আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল। এটা এটা এই অন্তঃমণ্ডল, এই স্তর পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আছে। পৃথিবীর কেন্দ্রের চারদিকে এই স্তরটা আছে ছড়িয়ে। এই স্তরের চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি। যেহেতু সর্বনিম্ন স্তরে অবস্থান করেছে, তার কারণে কি এখানে চাপ ও তাপের ঘনত্বটা সব থেকে বেশি। চাপ, তাপ আর ঘনত্ব সব থেকে বেশি। তখন আমরা পড়েছিলাম যে প্রতি 33 মিটার অন্তরে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে। এটা কোথায় আছে 6370 কিমি, সব থেকে নিচের স্তর পড়ছে আমাদের এটা। তো সবচেয়ে নিচের স্তর পড়ার কারণে এখানে চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি। গভীরতা আছে কত 5100 কিমি থেকে 6370। দেখো কেন্দ্রমণ্ডল 5100 কিমি থেকে কোথায় আছে 6370 পর্যন্ত। তারপরে দেখো আছে উপরটাতে বহিঃকেন্দ্রমণ্ডল, এই এলাকাটা আছে বহিঃকেন্দ্রমণ্ডলের এই এলাকাটা। অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই যে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকেই অবস্থান করে আছে আমাদের বহিঃকেন্দ্রমণ্ডলটা। এই দেখো এইদিকে পুরো চারদিকটাকে কেন্দ্র করে রয়েছে। এর গভীরতা আছে 2900 থেকে 5100, মানে নিফেসিমার যে স্তরটা ওইখান থেকে নিফেসিমার এই স্তরটা থেকে দেখো, এই যে এই স্তরটা 2900 থেকে 5100, এই পুরো এলাকাটা কি বলে বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল, আর এর গভীরতা কত আছে 2900 থেকে 5100। চাপ, তাপ অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। যেহেতু অন্তঃকেন্দ্রমণ্ডলের থেকে বহিঃকেন্দ্রমণ্ডলটা কি একটু উপরে অবস্থান করেছে, তার কারণে এখানে তাপ বলো বা চাপ বলো এর কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কি আছে একটু কম রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এই ছবিটা দেখো ঠিকভাবে দেখো, এটা পৃথিবীর অভ্যন্তর এই জায়গাটা। ঠিক আছে, এখানে আছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল, এই জায়গাটা পুরো অন্তঃকেন্দ্রমণ্ডল। এইটা পড়ছে বহিঃকেন্দ্রমণ্ডলের জায়গা। ঠিক আছে, এইটা নিফেস সীমা, এটা ক্রোফের সীমা, আর এটা সীমা, এটা শিয়াল। শিয়াল সব থেকে উপরে, শিয়াল আর সীমা এটা পড়ছে সীমামণ্ডল, শিলামণ্ডলের মধ্যে পড়ছে। ক্রোফের সীমা, নিফের সীমা পড়ছে গুরুমণ্ডলের আন্ডারে। দেখো এই জায়গাটা 700 থেকে 2700 কিমি। আর শিয়াল সীমা পড়ছে 0 থেকে কত 30 কিমির এই আন্ডারটাতে। ঠিক আছে, দেখো এটা পড়ছে গুরুমণ্ডল, যেখানে কি বলছে স্থেনোস্ফিয়ার বলা আছে। এদিকে দেখো কনরাড বিযুক্তি রেখা রয়েছে, এইটা কি করছে কনরাড বিযুক্তি রেখা শিয়াল আর সীমার যে ইয়াটা সেটাকে ভাগ করছে। দেখো মোহর বিযুক্তি রেখা কি করছে ক্রোফোসীমা আর সীমা এই দুটোকে ভাগ করছে। দেখো মোহর বিযুক্তি রেখা। রেপিত্তি বিযুক্তি রেখা প্রোফেসীমা আর নিফেসীমা।
প্রোফেসিমা আর নিফেসিমাকে আলাদা করছে কে? রেপিটি বিযুক্তি রেখা। আর বহিকেন্দ্রমণ্ডল আর নিফেসিমা, যেটা গুরুমণ্ডল বলছি আমরা, গুরুমণ্ডল বহিকেন্দ্রমণ্ডল মাঝখানে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে কে রয়েছে? লেহম্যান বিযুক্তি রেখা। দেখো লেখা আছে যে কেন্দ্রমণ্ডল নিকেল লোহা দিয়ে তৈরি বলে একে নিফেসিমা বলে। কি বলছে? নিফেসিমা। দেখো নিফে এনআই নিকেল, আর সীমা এফি, এফি মানে কি? আমাদের লোহা। তো নিকেল লোহা দিয়ে তৈরি বলে একে কি বলছে? নিফে বলা হয়। এর গড় তাপমাত্রা আছে 5000 ডিগ্রি সেলসিয়াস। কত আছে? 5000 ডিগ্রি সেলসিয়াস কেন্দ্রমণ্ডলের। এই যে দেখো, এই জায়গাটা পুরোটা কেন্দ্রমণ্ডল, এই এলাকাটা। এর গড় তাপমাত্রা কত দেওয়া আছে? 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে? তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ লাইন। তোমরা যদি চাও তাহলে এটা পিডিএফ আকারও পেতে হলে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফের জন্য, নাহলে তোমরা এখান থেকে খাতায় নোট ডাউন করতে পারো। আর আমাদের এখানে অনলাইন অফলাইন সমস্ত ক্লাসে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে এখানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? চলো, সবাইকে থ্যাংক ইউ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।